এখন আমরা কথা বলবো আরএনএন বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার নিয়ে। আমরা বলেছিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মেশিনকে কমপ্লিট সেন্টেন্সের প্যাটার্ন শেখানো, অর্থাৎ আমাদের মেশিন যেন সেন্টেন্সের কনটেক্সট ধরতে পারে বা সেন্টেন্সের কনটেক্সটটা বুঝতে পারে। আর সে কারণেই আমরা আরএনএন আর্কিটেকচার ব্যবহার করছি, কারণ আরএনএন কনটেক্সট এক্সট্র্যাক্ট করতে বেশ পারদর্শী। এবং সেটা কেন, তার আর্কিটেকচার বর্ণনা করার সময়ই আমরা বুঝতে পারবো। ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্ক ইনপুট সিকোয়েন্স থেকে ইনপুট নেয়, ইন্ডিপেন্ডেন্টলি সেটাকে প্রসেস করে এবং আউটপুট জেনারেট করে। অর্থাৎ প্রতিটি আউটপুট জেনারেট করতে এটি শুধুমাত্র কারেন্ট ইনপুটের উপরই ভরসা করে বা কারেন্ট ইনপুটের উপরে নির্ভর করে। কিন্তু আরএনএন ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্কের মতো শুধুমাত্র কারেন্ট ইনপুট সিকোয়েন্সকে বা শুধুমাত্র কারেন্ট ইনপুটকে কনসিডার করে না, বরং কারেন্ট ইনপুটের পাশাপাশি পূর্ববর্তী টাইম স্ট্যাম্প থেকে ইনফরমেশন কনসিডার করে। আরএনএন প্রতি টাইম স্ট্যাম্পে একটি করে আউটপুট জেনারেট করে এবং তার হিডেন স্টেটটি আপডেট করে, এবং এই হিডেন স্টেটটি পরবর্তী টাইম স্ট্যাম্পে শেয়ার করা হয়। প্রতি টাইম স্ট্যাম্পে হিডেন স্টেট আপডেট করতে এটি কারেন্ট ইনপুটের পাশাপাশি পূর্ববর্তী হিডেন স্টেটকেও ইনপুট হিসেবে নেয়। একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে আরও পরিষ্কার করে তোলা যায়। মনে করি আমাদের কাছে একটি লাইন আছে, আমি মেশিন লার্নিং শিখতে চাই। আমরা প্রতি টাইম স্ট্যাম্পে আরএনএন কিভাবে প্রসেস করে সেই প্রক্রিয়াটি দেখাবো। প্রথম টাইম স্ট্যাম্পে আরএনএন আমি শব্দটিকে ইনপুট হিসেবে নেবে এবং তার হিডেন স্টেট আপডেট করবে। হিডেন স্টেট আপডেট করতে সে কারেন্ট ইনপুট আমি এবং তার ইনিশিয়াল হিডেন স্টেটকে ব্যবহার করবে। সুতরাং তার কাছে প্রথম টাইম স্ট্যাম্প শেষে আমি শব্দটির ইনফরমেশন হিডেন স্টেটে আছে। দ্বিতীয় টাইম স্ট্যাম্পে এটি মেশিন শব্দটিকে ইনপুট হিসেবে নেবে এবং তার হিডেন স্টেট আপডেট করবে। হিডেন স্টেট আপডেট করতে সে কারেন্ট ইনপুট সিকোয়েন্স মেশিনের পাশাপাশি পূর্ববর্তী টাইম স্ট্যাম্প অর্থাৎ টাইম স্ট্যাম্প 1-এর হিডেন স্টেট নেবে, যেখানে আমি শব্দটির ইনফরমেশন জমা আছে। টাইম স্ট্যাম্প 2 শেষে আরএনএন এর হিডেন স্টেটে আমি এবং মেশিন দুটি শব্দেরই ইনফরমেশন থাকবে। তৃতীয় টাইম স্ট্যাম্পে এটি লার্নিং শব্দটিকে ইনপুট হিসেবে নেবে এবং এই কারেন্ট ইনপুট লার্নিংয়ের পাশাপাশি পূর্ববর্তী অর্থাৎ টাইম স্ট্যাম্প 2-এর হিডেন স্টেটকেও ইনপুট হিসেবে নেবে। টাইম স্ট্যাম্প 3 শেষে আরএনএন এর হিডেন স্টেটে আমি, মেশিন এবং লার্নিং শব্দ তিনটির ইনফরমেশন থাকবে। চতুর্থ টাইম স্ট্যাম্পে এটি শিখতে শব্দটিকে ইনপুট হিসেবে নেবে এবং তার হিডেন স্টেটকে আপডেট করবে, এবং সেই হিডেন স্টেট আপডেট করতে সে কারেন্ট ইনপুট সিকোয়েন্স শিখতের পাশাপাশি পূর্ববর্তী টাইম স্ট্যাম্প অর্থাৎ টাইম স্ট্যাম্প 3-এর হিডেন স্টেটকে ব্যবহার করবে, যেখানে আমি, মেশিন এবং লার্নিং এর ইনফরমেশনগুলো জমা আছে। অর্থাৎ চতুর্থ টাইম স্ট্যাম্প শেষে আরএনএন এর হিডেন স্টেটে আমি, মেশিন, লার্নিং, শিখতে এই 4টি শব্দের ইনফরমেশন থাকবে। পঞ্চম টাইম স্ট্যাম্পে এটি চাই শব্দটিকে প্রসেস করবে এবং তার হিডেন স্টেটকে আপডেট করবে। হিডেন স্টেটকে আপডেট করতে এটি ব্যবহার করবে কারেন্ট ইনপুট চাই এবং পূর্ববর্তী অর্থাৎ টাইম স্ট্যাম্প 4-এর হিডেন স্টেটকে। অর্থাৎ টাইম স্ট্যাম্প 5-এর পর হিডেন স্টেটে আমি, মেশিন, লার্নিং, শিখতে চাই এই 5টি শব্দেরই ইনফরমেশন থাকবে। অর্থাৎ আরএনএন সিকোয়েন্সিয়াল প্রসেসিং করে, প্রতি টাইম স্ট্যাম্পে একটি করে ইনপুট নেয় এবং হিডেন স্টেট আপডেট করে। কিন্তু সমস্যাটা হয় যখন আমাদের ইনপুট সিকোয়েন্স একটু দীর্ঘ হয়, অর্থাৎ লঙ্গার সিকোয়েন্সের জন্য ট্র্যাডিশনাল আরএনএন খুব ভালো পারফরমেন্স দিতে পারে না। এর কারণ হচ্ছে লঙ্গার সিকোয়েন্সের জন্য ট্র্যাডিশনাল আরএনএন এর গ্রেডিয়েন্ট অর্থাৎ নিউরাল নেটওয়ার্কের ওয়েটের সাপেক্ষে ক্যালকুলেট করা লসের ডেরিভেটিভ এর মান অনেক ছোট হয়। এর কারণে ওয়েট সিগনিফিকেন্টলি আপডেট হতে পারে না। এই সমস্যাটিকে বলা হয় ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। এই সমস্যাটির জন্য আমরা আমাদের প্রজেক্টে এলএসটিএম ব্যবহার করব। এলএসটিএম অর্থাৎ লং শর্ট টার্ম মেমোরি। এলএসটিএমও এক প্রকার আরএনএন, কিন্তু ট্র্যাডিশনাল আরএনএন হতে এর আর্কিটেকচার কিছুটা কমপ্লেক্স। এলএসটিএম তার মেমোরি সেল বা সেল স্টেট ব্যবহার করে লঙ্গার সিকোয়েন্সের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন জমা রাখতে পারে। অর্থাৎ এলএসটিএম দীর্ঘ সিকোয়েন্সের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো মনে রাখতে পারে। একটি এলএসটিএম সেল বেশ কয়েকটি কম্পোনেন্ট দ্বারা গঠিত হয়। এর মাঝে ইনপুট গেট রয়েছে, ফরগেট গেট রয়েছে, মেমোরি সেল রয়েছে এবং আউটপুট গেট রয়েছে। ইনপুট গেট কারেন্ট ইনপুট এবং প্রিভিয়াস হিডেন স্টেটের
ইনফরমেশন মেমোরি সেলে আসা নিয়ন্ত্রণ করে। আর ফরগেট গেট নিয়ন্ত্রণ করে প্রিভিয়াস মেমোরি সেল থেকে কারেন্ট মেমোরি সেলে ঠিক কতটুকু ইনফরমেশন আসবে, অর্থাৎ এলএসটিএম এর মেমোরি সেল ঠিক কতটুকু ইনফরমেশন মনে রাখবে এটি নিয়ন্ত্রণ করে ফরগেট গেট। এবং মেমোরি সেল নাম শুনেই বোঝা যাচ্ছে এটি এলএসটিএম এর মেমোরি হিসাবে কাজ করে। আউটপুট গেট মেমোরি সেল থেকে ইনফরমেশন কারেন্ট হিডেন স্টেট এবং আউটপুটে আসাটা নিয়ন্ত্রণ করে। এলএসটিএম এর আর্কিটেকচার অনেকটা এরকম। ইনপুট প্রতি টাইম স্ট্যাম্পে একটি করে ইনপুট ভেক্টর ইনপুট নেবে, যেটাকে আমরা কারেন্ট টোকেন বলবো। এবং অবশ্যই একটি হিডেন স্টেট থাকবে। প্রতি টাইম স্ট্যাম্পে এলএসটিএম তার হিডেন স্টেটকে আপডেট করবে। এই হিডেন স্টেটকে এলএসটিএম এর কারেন্ট মেমোরি বলা যেতে পারে। এছাড়া এডিশনালি এলএসটিএম এর একটি সেল স্টেট থাকবে, যেটি আমরা আগেই বলেছি লঙ্গার সিকোয়েন্সের জন্য এলএসটিএম এর মেমোরি হিসাবে কাজ করবে। অর্থাৎ হিডেন স্টেট হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্পের মেমোরি, আর সেল স্টেট হচ্ছে লঙ্গার সিকোয়েন্সের জন্য মেমোরি। এলএসটিএম আর্কিটেকচারের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গেটস। ফরগেট গেট ইনপুট হিসাবে প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের হিডেন স্টেট এবং কারেন্ট ইনপুট সিকোয়েন্সটি নেয় এবং একটি আউটপুট ভেক্টর দেয় যার ভ্যালু 0 এবং 1 এর মাঝামাঝি হয়, যেটি নিয়ন্ত্রণ করে ঠিক কতটুকু ইনফরমেশন ভুলে যেতে হবে। অন্য কথায় ঠিক কতটুকু ইনফরমেশন সেল স্টেটে পাস হবে বা ঠিক কতটুকু ইনফরমেশন এলএসটিএম মনে রাখবে। দ্বিতীয় আরেকটি গেট হচ্ছে ইনপুট গেট, যেটিও ইনপুট হিসাবে প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের হিডেন স্টেটকে নেবে এবং কারেন্ট ইনপুট সিকোয়েন্সকে নেবে এবং একটি আউটপুট ভেক্টর দিবে যার ভ্যালু রেঞ্জ 0 to 1, এবং এটি নির্ণয় করবে কারেন্ট ইনপুট সিকোয়েন্স থেকে ঠিক কতটুকু ইনফরমেশন সেল স্টেটে যাবে। এরপর রয়েছে আউটপুট গেট। অন্য দুটি গেটের মতো এটিও ইনপুট হিসাবে প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের হিডেন স্টেট এবং কারেন্ট ইনপুট সিকোয়েন্সকে নেওয়ার পাশাপাশি কারেন্ট সেল স্টেটকেও নেবে এবং একটি আউটপুট ভেক্টর দিবে যার ভ্যালু রেঞ্জ হবে 0 এবং 1 এর মধ্যবর্তী, এবং যেটি কন্ট্রোল করবে কারেন্ট সেল স্টেট থেকে ঠিক কতটুকু অংশ আউটপুট হিসাবে কারেন্ট হিডেন স্টেটে যাবে। এলএসটিএম প্রতি টাইম স্ট্যাম্পে একটি করে আউটপুট দিবে, সেটা হতে পারে নিউরাল নেটওয়ার্কের প্রেডিকশন অথবা ইনপুট সিকোয়েন্সের এনকোডিং, অর্থাৎ প্রতি টাইম স্ট্যাম্পে এটি একটি আউটপুট ভেক্টর দিবে। স্ক্রিনে আপনারা আমাদের এলএসটিএম আর্কিটেকচার দেখতে পাচ্ছেন, এলএসটিএম আর্কিটেকচারের কোড দেখতে পাচ্ছেন। এখানে এলএসটিএম লেয়ারে আমরা বাইডিরেকশনাল এলএসটিএম নিয়েছি এবং এলএসটিএম এর বিল্ডিং ব্লক হিসেবে আমরা 128টি এলএসটিএম সেল নিয়েছি। আমরা রিটার্ন সিকোয়েন্স ট্রু করে দিয়েছি। এই রিটার্ন সিকোয়েন্স ট্রু করার জন্য এলএসটিএমটি পুরো সিকোয়েন্সের হিডেন স্টেট আমাদেরকে রিটার্ন করবে, আর আমরা যদি এটি ট্রু না করতাম, অর্থাৎ রিটার্ন সিকোয়েন্স যদি ফলস থাকতো, তাহলে এটি শুধুমাত্র ফাইনাল হিডেন স্টেট আমাদেরকে আউটপুট করত। কিন্তু আমরা পুরো সিকোয়েন্সেরই হিডেন স্টেট চাচ্ছি জন্যই রিটার্ন সিকোয়েন্স ট্রু করে দিয়েছি। সুতরাং স্ক্রিনে দেখানো লাইনটিকে এলএসটিএম প্রতি টাইম স্ট্যাম্পে একটি করে ওয়ার্ড নিয়ে বিভিন্ন গেটের মাধ্যমে বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে হিডেন স্টেট আপডেট করবে এবং যেহেতু আমাদের রিটার্ন সিকোয়েন্স ট্রু করা আছে, পুরো সিকোয়েন্সটির জন্য আমাদের হিডেন স্টেট আউটপুট হিসাবে দেবে এবং সেই আউটপুটকে আমরা একটি ডেন্স লেয়ারে প্রবেশ করাবো, যেটি একটি লেভেল প্রেডিক্ট করবে এবং তার রেঞ্জ হবে 0 to 1, অর্থাৎ 0 থেকে 1 এর মাঝে সে একটি ভ্যালু প্রেডিক্ট করবে। ধরা যাক 0.7 প্রেডিক্ট করেছে, এবং যেহেতু এটি একটি কমপ্লিট সেন্টেন্স, তার অরিজিনাল লেভেল 1 এবং প্রেডিক্টেড লেভেল 0.7, এই দুটি ভ্যালুর উপর ভিত্তি করে এলএসটিএম লস ফাংশন ক্যালকুলেট করবে এবং তার ওয়েটগুলো আপডেট করবে। পরবর্তীতে এই ট্রেন্ড ওয়েটগুলো ব্যবহার করেই আমরা সেন্টেন্স বাউন্ডারি ডিটেক্ট করব, অর্থাৎ একটি টেক্সট থেকে কমপ্লিট সেন্টেন্সগুলোকে আলাদা করতে পারবো। আমরা আমাদের এই প্রজেক্টে ব্যবহৃত দুটি আর্কিটেকচারই মোটামুটি বর্ণনা করতে পেরেছি। শেষ করার আগে আমরা কিছু এডিশনাল টপিক নিয়ে অল্প কিছু বলবো। শুরুতেই আমরা কথা বলতে পারি ব্যাচ সাইজ নিয়ে। ব্যাচ সাইজ একটি হাইপার প্যারামিটার। ব্যাচ সাইজের মাধ্যমে আমরা আমাদের এন্টায়ার ডাটাসেটকে ছোট ছোট অংশে ভাগ করি এবং মডেলকে ছোট ছোট অংশ দ্বারা ট্রেন করাই। অর্থাৎ আমাদের ডাটাসেটের সাইজ যদি হয় 1000, অর্থাৎ যদি আমাদের ডাটাসেটে 1000 স্যাম্পল থাকে এবং আমরা আমাদের ব্যাচ সাইজ 64 ডিক্লেয়ার করি, অর্থাৎ আমরা যদি মনে করি 64টা স্যাম্পল নিয়ে আমরা একটি গ্রুপ করব, তাহলে আমাদের প্রতি ইপোকে মোটামুটি 16টি ব্যাচ থাকবে। এরপরে রয়েছে আরেকটি হাইপার প্যারামিটার ইপোক। আমরা যতটি ইপোক নির্ধারণ করে দিব, আমাদের মডেলটি বা প্রোগ্রামটি
ঠিক ততবার পুরো ডাটা সেট দিয়ে ট্রেন করা হবে। অর্থাৎ আমরা যদি বলি আমাদের ইপোক 30, এর অর্থ হচ্ছে আমাদের প্রোগ্রামটি আমাদের ডাটা সেট দ্বারা 30 বার ট্রেন করানো হবে। প্রতিটি ইপোকে আমরা ব্যাচ সাইজ অনুযায়ী পুরো ডাটা সেটটিকে ছোট ছোট অংশে ভাগ করে নিই এবং সবগুলো ছোট ছোট অংশ দিয়ে একবার মডেলটিকে ট্রেন করাই। প্রতিটি ইপোকে ছোট ছোট ব্যাচে র্যান্ডমলি ডাটা স্প্লিট করা হয়। এরপর আমরা কথা বলতে পারি লস ফাংশন নিয়ে। মূলত এখানে আমরা বাইনারি ক্রস এন্ট্রপি নিয়ে কথা বলবো। অর্থাৎ বাইনারি ক্রস এন্ট্রপি কিভাবে কাজ করে সেটা বলার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা বাইনারি লস ক্যালকুলেট করার ফর্মুলাটি দেখতে পাচ্ছেন, যেখানে ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল লেভেল অর্থাৎ আমাদের ডাটা সেটের অ্যাকচুয়াল লেভেল, এবং ওয়াই ড্যাশ হচ্ছে আমাদের প্রেডিক্টেড লেভেল অর্থাৎ আমাদের মডেল বা প্রোগ্রাম যে লেভেলটি প্রেডিক্ট করবে সেটি। যখন আমাদের অরিজিনাল লেভেল অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল 1, তখন আমাদের লস ইকুয়েশনটি এরকম দাঁড়ায় মাইনাস লগ ওয়াই ড্যাশ, এবং ওয়াই সমান 0 বসালে আমরা ইকুয়েশন পাই মাইনাস লগ 1 মাইনাস ওয়াই ড্যাশ। এখন ধরা যাক আমরা লেভেল 1 অর্থাৎ কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে লস মাপছি। যেহেতু এটি একটি বাইনারি ক্লাসিফিকেশন এবং আমরা সিগময়েড ফাংশন ইউজ করেছি, সুতরাং ওয়াই ড্যাশের মান 0 এবং 1 এর মধ্যবর্তী যে কোনো একটি ভ্যালু হবে। এখন ওয়াই ড্যাশের মান যদি 1 বা 1 এর কাছাকাছি হয় তাহলে লগ ওয়াই ড্যাশের মান কম হবে। অর্থাৎ আমাদের মডেলের ওয়েট আপডেটের ক্ষেত্রে আমরা খুব ছোট্ট একটু সাবট্রাকশন পারফর্ম করব, অর্থাৎ আমরা অপটিমাল ভ্যালুর কাছাকাছি আছি। আমাদের মডেল যদি ওয়াই ড্যাশের মান 0 অথবা 0 এর কাছাকাছি প্রেডিক্ট করে, অর্থাৎ যদি সেটাকে ইনকমপ্লিট সেন্টেন্স বলতে চায়, তাহলে লগ ওয়াই ড্যাশের মান অনেক বড় হবে। অর্থাৎ আমাদের ওয়েট আপডেটে বেশ বড় রকমের ভ্যালুর তারতম্য হবে। অর্থাৎ আমাদের মডেল যা শিখছিল সেটি ঠিক ছিল না, সো সেখান থেকে একটা বড় ধরনের পরিবর্তন হবে। ঠিক একইভাবে বলা যায় ওয়াই সমান 0 অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে যদি মডেল ওয়াই এর মান 0 এর কাছাকাছি প্রেডিক্ট করে, অর্থাৎ মডেলের ওয়েট অপটিমাল ভ্যালুর কাছাকাছি থাকে, তাহলে লসের পরিমাণ কম হবে। এবং যদি 0 লেভেলকে আমাদের মডেল লেভেল 1 বলে, তাহলে লগ 1 মাইনাস ওয়াই ড্যাশের মান একটি বড় নেগেটিভ মান হবে, এবং ইকুয়েশনের সামনে একটি নেগেটিভ সাইন থাকায় দুটো নেগেটিভ সাইন মিলে একটি বড় পজিটিভ চার্জ অর্থাৎ লসের মান বেশি হবে। অর্থাৎ আমাদের মডেল অ্যাডজাস্টমেন্টের জন্য জায়গা থাকবে, বা আমাদেরকে আসলে মডেল অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ আমাদের মডেলের পারফরমেন্স ভালো না বা পুয়ার। ঠিক এভাবেই প্রতি ইপোকের প্রতি স্টেপ শেষে অ্যাভারেজ লস ক্যালকুলেট করা হয় এবং সেটাকে আমরা ট্রেন লস বলছি, এবং প্রতি ইপোক শেষে অ্যাভারেজ লস ক্যালকুলেট করা হয় যেটাকে আমরা ভ্যালিডেশন লস বলছি। তো এই ছিল আমাদের ভিডিও। পুরো জার্নি জুড়ে আমরা আমাদের প্রজেক্ট কিভাবে ডেভেলপ করেছি সেগুলোর বর্ণনা করার চেষ্টা করেছি। এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগের সহিত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে পারেন। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আমরা।